মনে করি না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এরা দেশপ্রেমিকই বটে এবং তারা অত্যন্ত। আপনাদের সাথে আবারও এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনায় ফিরবো। একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। স্যার, বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, আমি ছোট করে আপনার কাছে জানতে চাইবো, স্যারের কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা প্রোপাগান্ডা হতে পারে, অন্যদিকে নজর ফেরানোর একটা চেষ্টা হতে পারে, আপনিও কি তাই মনে করেন কিনা? না, অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু প্রথমত আসলে এটা একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্য একটা খবর, এবং এই খবরটা মানে আমরা আরেকটু যখন দেখবো যে এটা আরো মানে এটার পেছনে আরো তথ্য প্রমাণ আছে, তখন কিন্তু এটা নিয়ে হয়তো একটা কমেন্ট করা যায়। কিন্তু এখন পর্যন্ত যদি এটা সত্য হয়ে থাকে বা সত্যতার যদি একটা বড় অংশ সত্য হয়ে থাকে, তাহলে এখানে অবশ্যই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তি এবং এলবিএ যেটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, এই ধরনের বিষয়গুলো যে আলোচনার একটা অগ্রগতি যেটা যেটা এক্সপেক্টেড লেভেলে হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। ফলে এইসব বিষয়গুলো সঙ্গে এটা যখন একত্রে মিলে যাবে, তখন কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কের এই সমস্ত মানে যে ইস্যুগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোর একটা একটা বলা যায় গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। মানে তখন শাসক গোষ্ঠী নিরাপত্তা কিংবা আমাদের রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা সামনে চলে আসবে। কিন্তু আমি মনে করি না যে এই ধরনের একটি তৎপরতা চলতে পারে এবং এর কোনো বাস্তব ভিত্তি আছে। কারণ এটা যদি তর্কের খাতির ধরে নেওয়া হয়, তাহলে এটা আমার কাছে একেবারে অসম্ভব। কারণ বাংলাদেশ এই ধরনের পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত না, এবং এটা বাংলাদেশের জন্য কখনোই মঙ্গল আনেনি, এবং এই অভিজ্ঞতা আমাদের বেশি দিন হয়েছে। আচ্ছা, আমি এখন একটু স্যার আপনার কাছে জাতিসংঘের বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কে 40 বছর হচ্ছে আগামী 26শে সেপ্টেম্বর। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো এখন প্রকট আছে বা প্রকট আকার ধারণ করেছে, সেগুলোর সমাধানে জাতিসংঘ কি কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে, আপনার কি মনে হয়? জাতিসংঘ কতটুকু রাখতে পারছে জানি না, কিন্তু জাতিসংঘের প্রচেষ্টাতে বাংলাদেশের যে ভূমিকা, যে অবদান, এটা অনস্বীকার্য। এবং বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্ব শান্তি রক্ষায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতে। আমি জাতিসংঘেরটাও একটু জানতে চাইবো। এবং সেখানে আমি আমার নিজের দেশেরটাকে বলাটা পছন্দ করি, যে আমার বাংলাদেশকে আজকে বিশ্বের সবাই যে চিনতে পারে, কয়েকটি বিষয়ের জন্য চিনতে পারে। এই তো একটি উন্নয়নশীল দেশ, ৭১-এ যার স্বাধীনতা হয়েছে, সে তলাহীন ঝুড়ি থেকে আজকে যে অবস্থানে এসছে, বিভিন্ন কারণে এসছে। আমাদের ধরুন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বলুন, বা আমাদের শ্রমিকদের যে বিদেশে গিয়ে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন, আমাদের নারীর ক্ষমতায়ন, আমাদের আমাদের যে শিক্ষার হার উন্নতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, আমাদের শিশু মৃত্যু, প্রসূতি মৃত্যু এগুলো কমে আসা, এই সমস্ত কারণে কিন্তু বিশ্বের দৃষ্টি কেড়েছে। কারণ অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে, সেই সমস্ত উন্নয়নশীল দেশগুলোর কিন্তু আমরা আবার নেতা জাতিসংঘে, তাই নয় কি বাংলাদেশ? আচ্ছা, অতএব এই প্রেক্ষিতে বাংলাদেশ নিশ্চয়ই তার ভূমিকাটা ঠিক রাখতে পারছে। শান্তি বাহিনী ওই যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, এমনকি বাংলাদেশের নামে রাস্তাঘাট হচ্ছে, বাংলাদেশের ভাষাটাকে শিখছে। এখন আসুন জাতিসংঘের ব্যবস্থা। আচ্ছা, জাতিসংঘ তার সৃষ্টির পর থেকে কোনো কালেই সুনাম অর্জন করেনি, অন্তত বিশ্বে শান্তি রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য সুনাম অর্জন করতে পারেনি। না পারার প্রধান কারণ যেটা আর কি, বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশের সংখ্যা অসংখ্য। পৃথিবীতে জাতিসংঘের যত সমস্ত আপনার সদস্য রয়েছেন, 192 না 93 এখন বোধহয়, এর মধ্যে অর্ধেকেরই বেশি হচ্ছে হয় একেবারে স্বল্পোন্নত এলএলডিসি অথবা এলডিসি কান্ট্রি, স্বল্পোন্নত দেশ, এবং দরিদ্র, এক কথায় দরিদ্র দেশ। আর তারপরে যারা আছেন তাদের মধ্যে আবার কয়েকজন মোড়ল রয়েছেন। আমি বলবো এই মোড়লদের কারণে, এবং তারা কারা, তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, তারা সামরিক দিক থেকে খুবই শক্তিশালী, ওটাই প্রথম বলা উচিত বোধহয় আর কি, ওটাতে মানুষ ভয় পায় বেশি। তারপর অর্থনীতি তো বটেই,
যে তারা দাতা দেশ ইত্যাদি, জি। তাদের আচ্ছা আরেকটি সাম্প্রতিক যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে জলবায়ু সংক্রান্ত ব্যাপার। তারা পৃথিবীর জলবায়ুকে তারা বিষাক্ত করছেন, এটার সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এদের কারণেই কিন্তু জাতিসংঘ সাফল্য অর্জন করতে পারে না। আজকে দেখুন এই যে পরিবেশ আন্দোলন নিয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, নিউ ইয়র্কে তো বটেই, মিটিং মিছিল সমাবেশ ইত্যাদি হয়েছে, যেখানে এমনকি বান কি মুনও গেছেন এবং ভালো বক্তব্য রেখেছেন, অত্যন্ত দৃঢ় বক্তব্য জি রেখেছেন। স্যার, আমি কিন্তু আমি সেখানে বুঝতে পেরেছি আপনার কথাটা। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার, জাতিসংঘ থাকার পরেও আমরা দেখি যে বিভিন্ন আঞ্চলিক সংস্থা বা সংগঠন গড়ে উঠছে, অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, এসব ক্ষেত্রে কি এই আঞ্চলিক সংস্থাগুলো বেশি ভূমিকা রাখতে পারছে কিনা জাতিসংঘের চেয়ে, আপনার ধারণা কি? তুলনা করা যেতে পারে, কিন্তু জাতিসংঘের ব্যাপারে কতগুলো মিসপারসেপশন আমাদের আছে। কারণ জাতিসংঘ কিন্তু একটা আন্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানে জাতিসংঘের যে তৎপরতা, এই তৎপরতা সম্পূর্ণরূপে নির্ভর করে তার যে সদস্য রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর ইচ্ছার উপরে, তার যে এই উইল, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন জাতিসংঘ যখন সৃষ্টি হয় 1945 সালে, সেই সময় কিন্তু এটার যে স্ট্রাকচার, নিরাপত্তা পরিষদের যে স্ট্রাকচার, সেখানে 5টি স্থায়ী সদস্যের যে এই বিষয়গুলো বিশ্ব বাস্তবতার নিরিখে করা হয়েছে। তারপরেও পরবর্তীতে আমরা যেটা দেখছি যে এই যে স্নায়ুযুদ্ধের রাজনীতি এবং জাতীয় স্বার্থ, এইসব কারণে আমরা দেখেছি যে জাতিসংঘকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জাতিসংঘ আবার একই সঙ্গে বিশ্বের যে সামাজিক যে সমস্যাগুলো, পরিবেশগত সমস্যা, উন্নয়ন সংক্রান্ত যে সমস্যা, এই জায়গাগুলোতে কিন্তু বড় অবদান রেখেছে। এবং সবচেয়ে বড় জায়গা হচ্ছে জাতিসংঘ হচ্ছে বিশ্ব কূটনীতির একটা প্রাণকেন্দ্র, যেখানে আপনার এই যে 194টি সদস্য রাষ্ট্রের প্রতি বছর একবার তো তারা মিলিত হচ্ছে, তারপরে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু যাচ্ছে। ফলে কূটনৈতিকভাবে যে বিভিন্ন সমস্যা সমাধানের যে একটা সুযোগ, এই সুযোগটি কিন্তু জাতিসংঘ করে দিচ্ছে। জি স্যার, আপনার কাছে আঞ্চলিক সংস্থার যে ব্যাপারটি, এটি শুধু জাতিসংঘ না, আমরা যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, তারপরে আমরা দেখছি যে বাইল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, রিজনাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে। একটা আন্তর্জাতিক সংস্থার একটা দুর্বলতা হচ্ছে যে এই সব রাষ্ট্রের সমর্থন নিয়ে, যেমন এই WTO যে ট্রেড রাউন্ড, সেটা সমাপ্ত করতে পারছে না, কারণ সব সদস্যকে নিয়ে এবং সবার কনসেনসাস তৈরি করা খুবই ডিফিকাল্ট। সে কারণে এটার একটা বিকল্প মেকানিজম হিসেবে আঞ্চলিক সংস্থাগুলো। স্যার, গত কিছুদিনে আমরা বিশ্ব রাজনীতিতে একটা মেরুকরণ বেশ স্পষ্টভাবে দেখছি। এই প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থানটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ সরকারের অবস্থানটা যদি আমি স্পেসিফিক্যালি বলি? মেরুকরণের ব্যাপারটি কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এটা এখনো একটা ক্রিস্টালাইজ হওয়া, যেটাকে একটা খুব স্পষ্ট অবস্থায় যায়নি। তারপর আমরা বলতে পারি যে বর্তমান বিশ্বে ইউক্রেনে যে পরিস্থিতি চলছে, কিংবা আপনার ব্রিক্সের যে একটা উত্থান হয়েছে, এরকম বেশ কিছু পদক্ষেপ আমরা দেখি, যেখানে আমরা 3টা ভাগ দেখছি। একদিকে যুক্তরাষ্ট্র এবং EU আছে, অন্যদিকে রাশিয়াকে একটা জায়গায় আমরা রাখতে পারি, এবং ভারত এবং চীন একটা জায়গায়। এরকম একটা মেরুকরণে বাংলাদেশের অবস্থান আমরা দেখছি যে বাংলাদেশ মানে স্বাভাবিকভাবে বাংলাদেশ সবসময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে ছিল, কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ তার যে অন্য যে অপশনগুলো আমরা এই গত কয়েক বছর দেখছি যে রাশিয়া, ইন্ডিয়া এবং চীন, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ একটা মানে নতুন করে সম্পর্কটাকে আরো এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। আপনার মন্তব্য আমি জানতে চাইবো এই বিষয়ে, যে প্রশ্নটা স্যারকে করেছিলাম একই প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশের প্রায়োরিটিটা কি? বাংলাদেশের প্রায়োরিটিটা হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, কেউ যাতে বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাবন না হয়। তার কারণ বিভিন্ন বিষয়ে আমাদের তাদের উপরে নির্ভরশীল হতেই হয়, আমরা এটা চাই আর না চাই। বিশেষ করে অর্থনৈতিক সাহায্য, সহযোগিতা, টেকনিক্যাল কোঅপারেশন, হ্যাঁ, এই সমস্ত। আমি একটু স্পেসিফিক্যালি আপনার কাছে যেটা জানতে চাইবো যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার এবার যে সরকার গঠন করেছে, সেই সরকারের অবস্থানটাকে আপনি কি? আমি এটাতে আসছিলাম। তো এই সরকারও আমাদের যে অনুসৃত, সবসময় যেটা অনুসৃত বৈদেশিক নীতি, সেটা থেকে বিচ্যুত হতে পারে না। এই যে সংক্ষেপে যে কারণগুলো বললাম, এই কারণে আর কি। উই জাস্ট ক্যানট অ্যাফোর্ড টু এজ এ রাদার ডেভেলপিং কান্ট্রি, আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না। আচ্ছা, তো এখন বর্তমান সরকার, আপনি লক্ষ্য করে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ সফর করেছেন। তিনি
চায়না গেছেন, জাপান গেছেন এবং এই দুইটাতেই বেশ দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয়াদি জি, ইয়ে জাপানের হয়েছে। প্রধানমন্ত্রী আচ্ছা, আবার এসেছেন। আচ্ছা, হ্যাঁ, উনি এসছেন। তো এই সমস্ত জাপানের প্রধানমন্ত্রী এসছেন এবং শুধু তাই নয়, জাপানের যে সদস্য পদ প্রাপ্তি সিকিউরিটি নিরাপত্তা কাউন্সিলের পরিষদ। অস্থায়ী সদস্য পদ, সেটাতে বাংলাদেশ প্রার্থী ছিল, সেখান থেকে আমরা উইথড্র করে এসেছি। কারণ বিনিময়ে হয়তো বাংলাদেশ মনে করেছে অনেক কিছু জাপান থেকে পাওয়া যাবে, এটা খুব ন্যায্য আশা। তো এখন কথা হচ্ছে এটা থেকে কি প্রতীয়মান হচ্ছে? এটা থেকে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার, তারাও শুধুমাত্র মানে পশ্চিম দিকে বা পশ্চিমা দেশগুলির প্রতি যে তারা ঝুঁকে ঝুঁকছে থাকবেন সেটাও না। সেটাও না। আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবে, আরেকটা বিরতি নিতে হবে, আমার একটা বিরতি নিচ্ছি।